প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে আছেন আজকের অতিথি সাংবাদিক এম এ রহিম, বাংলাদেশ বেতার সিলেট। রহিম ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শকদের প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম আর অনেক পাবলিকেশন বাংলা বাজার ঢাকা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। অনেক পাবলিকেশন তাজমহল মার্কেটের দ্বিতীয় তলা বাংলা বাজার এর স্বত্বাধিকারী মাহতাবুদ্দিন মেরনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যথারীতি আজকে আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা আমাদের সময়, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং দৈনিক কাজীর বাজার। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 25 জুলাই 2026, 10 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 10 সফর 1448। এখন বর্ষাকাল। সূর্যোদয় আজকে 5টা 25 মিনিট, সূর্যাস্ত 6টা 45 মিনিট। আমাদের সময় প্রথম খবর যেটা পড়ে শুনেছি, শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন। পদত্যাগ পত্রে যা লেখা রয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যেসব কারণে রাজনীতি থেকে আসছেন পরবর্তী রাষ্ট্রপতি, গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন। পদত্যাগ নিয়ে বেশ কিছু খবর এখানে আলোচনা করা হয়েছে। অন্যান্য খবর, রাজধানীতে গ্যাস সংকট চরমে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের অভাবে রান্না বান্না পর্যন্ত বন্ধ হয়ে আছে। তারেক রহমানকে মূল কুশীলব হিসাবে চিহ্নিত করে আওয়ামী লীগ। রাজনৈতিক খবর, বাংলাদেশের উপর 10% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের আবার অন্য রকমের একটি মেজাজ বাংলাদেশের উপর দেখা যাচ্ছে। শুল্কের খড়গ 60 দশকের ঘাড়ে, 60 দেশের ঘাড়ে জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগ, রপ্তানিতে বাড়বে প্রতিযোগিতামূলক সুবিধা। কিছু ভালো দিকও আছে আর ভালো দিক আছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে কাটেনি শঙ্কা, একটি মানচিত্র সহ খবরটি এসছে। গাজী নজরুলের এমপি পদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি, সাতক্ষীরার সেই বহুল আলোচিত ঘটনার নায়ক। জামাতে ইসলামী ফেরেশতাদের দল নয়, ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির। ওই ঘটনার কেন্দ্র করে এই বক্তব্য। ইরান জুড়ে ছড়াচ্ছে মার্কিন হামলা, আন্তর্জাতিক খবর। গাজা নিয়ে বক্তব্য, হত্যার হুমকির মুখে মামদানি, আন্তর্জাতিক খবর। একদিনের সময় চায় সরকার, অনর বিক্ষোভকারীরা। এটা আন্তর্জাতিক হলেও পার্শ্ববর্তী আমাদের ভারতের খবর। ভারতের সংবাদ, দিল্লির উত্তাপ ভারত জুড়ে, সোমবারে যোগ দিতে পারেন মমতা। মোদীর প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়, রাহুল গান্ধী, বিরোধী নেতা। 26 দিন পর অনশন ভাঙলেন সোনাম। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সুযোগ নেই এনডিএ। বেশ কিছু এই ঘটনাকে নিয়ে ভারত কিন্তু আন্দোলনরত চলছে। আমাদের সময়ের প্রথম পৃষ্ঠার সব খবরই আমরা মোটামুটি পড়েছি। অতিথির কাছে আসার আগে আমরা শেষ পৃষ্ঠাটা পড়ে নিই। পত্রিকার শেষ পৃষ্ঠা, থামছে না পাহাড় খেকো চক্র। পাহাড়ের ছবি সহ খবরটি এসছে। পাহাড় ভেঙে ভেঙে বালু উত্তোলন হচ্ছে। খাগড়াছড়ি, এটা আদালতের খাগড়াছড়ির এলাকা। মামলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে 12 বার। 3 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। অবৈধ পাহাড় কাটার দায়ে 4,45,000 টাকার জরিমানা। পাহাড় কাটা পরিবেশ ধ্বংস করা একেবারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। পাহাড় খেকুদের কঠোর হস্তে দমন করা হবে। ওই পাহাড় খেকু নিয়ে অন্যান্য খবরের তার সাথে যোগ হয়েছে। স্ত্রী সন্তানদের সামনে পুলিশের এসআইকে ছুরিকাঘাত, পিঠে লেগেছে 43 সেলাই। অর্থাৎ পুলিশও নিরাপত্তার হীনতার মধ্যে আছে। 15 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করলো বিজেপি। কুষ্টিয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, এটা প্রতিনিয়তই হচ্ছে এবং বাধাও হচ্ছে। 15 জনকে একদিনে পুশিন করা হয়েছে। বন্যায় 5 জেলার 77 কোটি টাকার ক্ষতি। বন্যা কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁই। কাদামাখা ভাঙ্গা ঘরে এখন বেঁচে থাকার লড়াই। এটা সারা দেশেরই চিত্র এক জায়গায় তুলে ধরা হয়েছে। মতিঝিল মেট্রো স্টেশনে ছাতার মধ্যে
বোমা আতঙ্কে মতিঝিলে অবশ্য বিস্ফোরণ হয়নি এটা। যুক্তরাষ্ট্রে কমছে জনসমর্থন, এর দ্বারস্থ ইসরায়েল। লাশ উদ্ধারে পুলিশ সদস্য দেখলেন তারই ছেলে। অর্থাৎ সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে টহলরত পুলিশ যায় দেখে যারা পুলিশ টহলরত একজন পুলিশেরই একজন সন্তান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এটা অত্যন্ত মর্মান্তিক হয়ে যাওয়ায় তখন এই মুহূর্তটি। সবজির বাজারে আগুন। এই যেহেতু আপনি এই লাইনের আপনি কৃষি খামার টামার নিয়ে আছেন, যদিও দেশের রাষ্ট্রপতির খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আলোচনা করার পর এই সবজির কথাটা আমরা শুনবো। কেন আমাদের রাষ্ট্রপতি এই যে আজকে যে মানে প্রধান শিরোনাম যেটা শাহাবুদ্দিনের পদত্যাগ, আসলে এটা সাংবিধানিক পদ, সাংবিধানিক ধারাবাহিকতায় আমাদের গত যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকার মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা অনেক আগেই আরো হওয়ার কথা ছিল, এখন হয়েছে। আমরা চাইবো অতি শীঘ্রই রাষ্ট্রের একটা প্রধান পদ, এই পদে যাতে নতুন রাষ্ট্রপতি নিয়োগ পান, যিনি সৎ, যোগ্য এবং জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল ব্যক্তি, তাকে যাতে সংবিধানের এমপিরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, এই প্রক্রিয়ার অপেক্ষা জাতি অপেক্ষমান আছে এবং সেটা 90 দিনের মধ্যে করতে হবে। আমাদের বাধ্যবাধকতা আছে 90 দিনের মধ্যে। আমরা চাচ্ছি যে আরো আগেই হয়ে যাওয়া উচিত বলে আমরা, এবং পদত্যাগটা কিন্তু গুঞ্জনটা অনেকদিন থেকে আমরা শুনে আসছি, এখন সেটা হয়ে গেছে। এটা তেমন আপনি যেটা প্রথমে বলেছেন সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে হয়ে গেছে, এটা হওয়া উচিত। কারণ বিপ্লবোত্তর বাংলাদেশের সব বড় বড় পদ পদবী যারা আছে সবকিছুর মধ্যে এটা যেহেতু পরিবর্তন আসছে, এটার হওয়া উচিত। জনগণের সংকট, অর্থাৎ রাজধানীতে গ্যাস সংকট চরমে। গ্যাস সংকট এটা আসলে এটা জাতীয় জীবনে এটা বিরাট সংকট এবং জীবনে এটা নাবিশ্বাস আমি বলবো। এটা এই পর্যায়ে এসে এরা আমাদের মানে কি বলবো যে স্বাধীনতার এত বছর পরে আমরা এই যে গ্যাসের সংকট জাতি হিসাবে আমরা দেখতে চাই না, কিন্তু এটা দুঃখজনক। এবং এটার জন্য তো নিয়োজিত তিতাস গ্যাস, সম্ভবত ঢাকায় তিতাস গ্যাস, সব গ্যাসেরই সমস্যা। আসলে গ্যাস নতুন কূপ খনন করা হচ্ছে না, নতুন কূপ খনন করা হচ্ছে না, এটা হওয়া উচিত। এটার জন্য বাপেক্স, যেটা আমাদের সরকারি দায়িত্বপ্রাপ্ত যে অনুসন্ধানী প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাপেক্স। এই বাপেক্স এর বিভিন্ন জায়গায় যদি অনুসন্ধান করে তারা কূপ খনন করে। ভাই আমি একটা করি, আমাদের সিলেটে কিন্তু অনেক অনুসন্ধান করে চিহ্নিত করাও আছে, কিন্তু আমাদের জানেন তো বোধহয় যে আমাদের গোয়েনঘাটের পূর্বাংশে ওই আলিগা ইউনিয়নে একটা নতুন কূপ হয়েছে, এখান থেকে অনেক তেল উত্তোলিত হচ্ছে। আর অনুসন্ধান চলমান আছে বলে আমি যতটুকু জানি, চলমানও আছে, চিহ্নিত আছে। তো আমরা চাইবো যে সেগুলো সরকারের পক্ষ থেকে যথাযথ সিদ্ধান্ত এবং অর্থায়ন করে এগুলো কাজে লাগবে জাতি হিসাবে, যাতে আমরা একটা সুন্দর নাগরিক জীবন মানে এনজয় করতে পারি। এটার জন্য এই উদ্যোগ নেওয়া দরকার। আর গ্যাস সংকট হলে শুধু এই গ্যাস জ্বালানির বিষয় না, গাড়ি, যানবাহন, সকল সংকট সৃষ্টি হয়ে যায়। বড় বড় কলকারখানা সম্পূর্ণ বন্ধ। অবশ্যই এটা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় প্রধানমন্ত্রী ইদানিং কোন একটা ইয়েতে শুনছিলাম গণমাধ্যমে যে মন্ত্রণালয় সম্ভবত উনারই মূল মানে নজরদারিতে আছে, এই যে জ্বালানি এবং যেটা যে মন্ত্রণালয়, উনার দায়িত্ব জ্বালানি মন্ত্রণালয়। আন্তর্জাতিক খবর, ইরানের যুদ্ধ দীর্ঘদিন থেকে আসছে। ইরান মার্কিন রাষ্ট্র আসলে থেমে থেমে যুদ্ধ হচ্ছে। আলোচনা হচ্ছিল যে আমরা মনে করেছিলাম যুদ্ধ নয়, শান্তি, এটাই বোধহয় প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকের খবর যেটা দেখা যাচ্ছে, ইরান জুড়ে ছড়াচ্ছে মার্কিন হামলা। ইরান জুড়ে ছড়াচ্ছে, ইরানের দেশের সব জায়গাতেই। তো আপনি যেটা বলছিলেন যে আমরা বিভিন্ন সময় আলোচনা হয়েছিল, জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল, এটা আমরা চাচ্ছি যে কোনোভাবেই তার একটা শান্তির পথ অন্বেষণ করে। এটা মানে আমরা চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তির কোনো বিকল্প নাই। মার্কিনীদের আরেকটা আমাদের বাংলাদেশের উপর একটি, আর ওই যে একটা বিষয় বলছিলেন যে ওই যে জলাবদ্ধতার বিষয়টা, দেখেন রাজধানী ঢাকার পরে আমাদের বাণিজ্যিক শহর, বাণিজ্য নগরী আজকে আমাদের চট্টগ্রাম।
বলতে গেলে বাংলাদেশের একটা প্রাণ বা অর্থনীতির চালিকা শক্তি, আমদানি রপ্তানির কেন্দ্র, পর্যটন কেন্দ্র, বিভিন্ন দিক দিয়ে আমাদের বাংলাদেশের একটা অতি গুরুত্বপূর্ণ নগরী বলে পরিচিত আমাদের চট্টগ্রাম। এখানে মনে করেন জনবসতিটাও এত ঘনত্বপূর্ণ নহে, কিন্তু তারপরে দেখেন এখানে এত জলাবদ্ধতা, এরপরে এই যে পাহাড় ধস, ভূমি ধস, অনেকগুলা মানে প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষেত্র বিশেষে মানব সৃষ্ট দুর্যোগও বিদ্যমান রয়েছে। আমরা চাইবো যে সরকার এই মহানগরীকে বিশেষ গুরুত্ব দিয়ে, যে সিটি কর্পোরেশন আছে, ওয়াশ, ঢাকা যে চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ আছেন, তারা সব মিলিয়ে যাতে একটা কি এটাকে বলে পরিকল্পিত নগরী হিসাবে চট্টগ্রামকে যাতে গড়ে তুলতে পারে। চট্টগ্রাম বলতেই বাণিজ্য মহানগর, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড প্রজেক্ট, ইন্টিগ্রেটেড সমন্বিত প্রকল্প। একদিকে আপনি মনে করেন ড্রেন করলেন, আরেকদিকে তার সমন্বয় না, পানি যেতে পারলো না, মধ্যখানে আটকে গেল, এইটা না। যেটাকে মাস্টার প্ল্যানের মাধ্যমে চট্টগ্রামকে একটা আধুনিক নগরীতে উন্নীত করা দরকার। পাশাপাশি আমরা চাইবো, আমরা এই যে সিলেটি হিসাবে, আমরা সিলেট শহর আমাদের প্রাণের শহর, এই সিলেট শহরকে আমরা সত্যিকার একটা আধুনিক উন্নত মানসম্পন্ন চেষ্টা চালাচ্ছে গ্রিন এবং ক্লিন সিলেট করার জন্য, কিন্তু বর্তমান প্রশাসন অর্থাৎ সিটি কর্পোরেশন কিন্তু খুবই সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছেন, ঠিক আছে। আমাদের তো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয়েছে, তার অফিসও ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে আমাদের যে সুরমা নদীর সাথে সমন্বয় রেখে প্রতিটা ড্রেন বা পানি নিষ্কাশন ব্যবস্থা তার মাস্টার প্ল্যানের মাধ্যমে বৈজ্ঞানিক সুন্দর একটা দিক নির্দেশনা আসছে আপনার কথা দিয়ে সিলেটকে সুন্দর করার জন্য। বাংলাদেশের জন্য আরেকটি হতাশার খবর, বাংলাদেশের উপর 10% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র নতুন করে। এটা তো খুবই আসলে মানে কি বলবো, হতাশাজনক বা দুঃখজনক। এটা কেন করলো, এটা কখন কি করে পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। এটা কোনোভাবে আমরা চাইবো সরকার এটা বিহিত ব্যবস্থা নিয়ে যাতে এটা রহিত করা যায়, এটার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো আমাদের পাঠকদের পক্ষ থেকে। বিশেষ করে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী যিনি আছেন, উনি কিন্তু আমেরিকার সাথে ভালো সম্পর্ক ওনার। আমাদের তো মন্ত্রী একজন, আমাদের প্রতিমন্ত্রী আছেন এই দপ্তরটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এই অফিসটাকে, এই জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন। এরপরে দেখেন আমাদের প্রবাসী কর্মীদের জন্য আলাদা তার সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত, দিল্লির উত্তাপ ভারত জুড়ে, কালকে মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে বাংলাদেশে যে জুলাই আন্দোলনটা হয়েছিল, ঠিক সেম ধরনের আন্দোলনটা কিন্তু ভারতে চলছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিতে। এখনো কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, পরে মোদির বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠছে। এই অবস্থা আন্দোলনে মানে কি বলবো, চূড়ান্ত পর্যায়ে আছে আজকে ইন্ডিয়াতে, চলমান রয়েছে। তো এগুলার একটা মানে কি বলবো, আন্দোলনের সমাপ্তি হওয়া একটা কথা চলবে এখানে, একদিনের সময় চাই সরকার, অমর বিক্ষোভকারীরা একদিনেরও সময় দিচ্ছে না। তবে সময় যে চাওয়াটাও কিন্তু একটা কাটছি, এই চাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার হতে পারে। বিশাল ব্যাপার, এটার মধ্যে দিয়ে হয়তো একটা আন্দোলনকারীরা কিছুটা অংশ হলেও থেমে যাবে তখন। এটা একটা পলিসি, এইভাবে হোক, দেশের শান্তি বিরাজ, শান্তি আমরা চাই। আমাদের প্রতিবেশী দেশ, আমরা চাইবো এদের সাথে আমার ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, চিকিৎসা বিষয়ক, আমরা চাইবো যে দ্রুত তার একটা নির্বাচনের জনগণ যাকে পছন্দ করে সেই সরকার নির্বাচনের মাধ্যমে আন্দোলন করে সরকার নামানো মানে দেশের অনেক ক্ষতি তখন আসলে, এবং ভারতের ক্ষতি। আন্দোলন, পেশি শক্তি প্রদর্শন, এটা ঠিক না। যেটাকে বলে রক্তপাতহীন কোন সিস্টেমের মাধ্যমে, যেহেতু আমাদের আছে পালাবদলটা হলো ভোটের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তার যথাযথ ক্ষমতার পালাবদল হবে, তখন তখন স্থায়ী থাকে। এটাই। এখন যদি ভারতে যদি এইরকম মার কাট অবস্থা হয়, এটার প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশে প্রতিবেশী দেশও, বিশেষ করে আমাদের চিকিৎসার জন্য যারা যায় তারা কিন্তু দিশেহারা হয়ে যায়। অবশ্যই আমাদের তো চিকিৎসা আরো অন্যান্য কথা যেতে হয়, দেশের ইন্ডিয়াতে বিশেষ করে অনেক রোগীরা রয়েছেন, যেতে হয়। সেই জন্য পৃষ্ঠায় ভালো ভালো কিছু খবর ছিল যেটা সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। শেষ পৃষ্ঠায় একটি খবর আমাকে বেশি নাড়া দিয়েছে, সবজির বাজারে আগুন, 300 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ, লাফিয়ে বাড়ছে পেঁয়াজ ও মুরগি ও ডিমের দাম। এই যে অবস্থা, আপনি ভাই, আমি কৃষি নিয়ে, আমি তো আমার যেহেতু আমার বাবার রেখে যাওয়া জমি আছে, কাজে লাগানোর জন্য কৃষি আমি ছাড়ি না, যদিও শহরে থাকি। আমরা চাইবো সবাই মিলে, আপনি শহরে থাকেন, গ্রামের বাড়িটাকে বাগান বাড়ি বা চাষের আওতায় রাখা উচিত। এই আহ্বান জানি আমি। এই যে সবজির বাজারে আগুন, মানে মূল্য
অনেক বেড়ে গেছে। এটা আমাদের এবং কাস্টমার একটা বা কথা পাশাপাশি লিখেছি, চট্টগ্রামে 100 টাকার নিচে কোনো প্রকার সবজি মিলছে না সবজি প্রতি মিলছে কেজিতে। এইটা একদিকে হলো আমাদের উৎপাদনে স্বল্পতা আছে, এক দুই হলো যে এখন তো সিজনটা শেষ হয়ে গেছে, এতে করে অনেক নাই, আর বন্যা অনেক জায়গায় আছে, মানে উৎপাদন বিঘ্নিত হচ্ছে বা সিজন নয়। এইটা একটা কারণ। আরেকটা কারণ হলো, মূল কারণ যেটা, যে আমাদের হিমাগার না থাকায় আমাদের সবজিগুলা সংরক্ষণ করা যাচ্ছে না। আমি আসলে একটু যোগ দিই, অনেক দেখেন, সবজি পচে যাচ্ছে। আমাদের কিছুদিন আগেও টমেটো মাত্র 20 টাকা, 15 টাকা, 10 টাকা পর্যন্ত কেজি। অনেকে গরুকে খাওয়াই। এই যে আপনি যে কথাটা বলেন হিমাগার, এই হিমাগারে যদি সবজিগুলো রাখা হতো, আজকে টমেটো কেজি কিন্তু এখন 100 টাকা। এখন আমাদের বাজারে গেলে দেখুন শুধু ইন্ডিয়ার টমেটো, অথচ টমেটো ছাড়া রান্নার মধ্যে আসে না। অনেক আমাদের মানে গিন্নিরা এটা চান। এখন আমি বলি, সারা বাংলাদেশে সরকার এইবার এই বিষয়টা উপলব্ধি করে বিভিন্ন প্রতি উপজেলায় একটা করে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন অলরেডি আদেশ জারি করে কাজ শুরু হয়ে গেছে। এবং এমপি মন্ত্রী সাহেবরা যদি চান, মন্ত্রণালয় তাদের চাহিদা মোতাবেক আরো বিশেষ বিশেষ বাজারে, যে বাজারে মনে করেন বেশি গুরুত্বপূর্ণ, ওইখানে ওই সবজি এবং মাছের জন্য যেটাকে বলে হিমাগার সরকার অলরেডি চালু করে দিচ্ছে। অনেক আশা করে সরকার, নতুন সরকার আসলে জিনিসপত্রের দাম কম থাকবে, এবং এমন কম থাকবে না যে কৃষকেরা যেন আবার ইয়ে হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, সেটাও থাকবে না। এটার নাম হয়তো সামান্য পয়সায় তারা তাদের কৃষক ভাইরা তাদের সবজিগুলো এখানে রাখতে পারবেন, পরবর্তীতে ইচ্ছা মাফিক বিক্রি করতে তবে পারবেন। আপনার অ্যাড্রেসটা খুব সুন্দর লেগেছে যে হিমাগারের অভাবে কিন্তু এটা এই দামটা এটা তো সবজি মনে করো এটা তো সিজনের বিষয়। এখন ধরেন আবার যখন কার্তিক মাস থেকে শুরু হবে, তখন আবার অনেক সময় দাম কমে যাবে। কিন্তু এই যে এখন যে দামটা বাড়লো, এতে করে আমাদের গ্রাহকদের মারাত্মক অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা এটা রোধ করতে হলে উৎপাদন বৃদ্ধি করা, দুই হলো হিমাগারের ব্যবস্থা করা। দেশে এখনো কিন্তু আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে, কিন্তু পাশাপাশি একটা খবর আমাদেরকে আবারও হতাশার মধ্যে ফেলে। এই যে মেট্রো ট্রেন নিয়ে কিন্তু অনেক এখনো ষড়যন্ত্র আছে। এটাকে কোনোভাবে দুষ্কৃতিকারীরা নষ্ট করতে চেষ্টা করতেছে। তারা এই যে এখানে বোমা পাওয়াও গেছে, আমরা দেখেছি মিডিয়ায়। এটা কি একটা দেশের জন্য আমি বলি, অংশ কিনা, কি মনে করেন? এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। বিষয়টা হচ্ছে যে মেট্রো রেলে এত সিসি ক্যামেরা, এত মনে করেন নিরাপত্তা বেষ্টনী, তার মধ্যেও যে ছাতার মধ্যে কি বোমা অনেকে রেখেছে যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। যে এটা আরো নিবিড় ভাবে এগুলা দেখা উচিত, এবং বিশেষ করে আমাদের যারা ওই যে সাধারণ যারা আসেন, এটাকে আরো তল্লাশি করে আগামীতে সতর্ক ব্যবস্থা নেওয়া দরকার। কারণ ঢাকা শহরে মেট্রো রেল চালা কিন্তু চলা দুষ্কর হয়ে, জনগণের এত সুবিধা হয়েছে এটা। ওই মতিঝিল থেকে আপনি উত্তরা পর্যন্ত যাওয়াটা কয়েক মিনিটের ব্যবধানে। এখন তো আরো সম্প্রসারিত হয়েছে, কমলাপুর পর্যন্ত কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আসলে এই যে আপনি একটা কথা বলেন, ছাতার ভিতরে ষড়যন্ত্র হতে পারে, এগুলো পর্যবেক্ষণ আরো বেশি করে করার না। এই দেশটার মধ্যে নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করতে হবে। আগে বেঁচে থাকা, আগে নিরাপত্তা, তারপরে অন্য কিছু। আমরা হজে যখন যাই, বিশেষ করে দেখার যারা গিয়েছি বা যারা মিডিয়া তো দেখছি, অনেকে না গেলেও দেখেন মসজিদে নববীতে কিংবা হেরাম শরীফে যখন ঢুকছে, সেখানে কিন্তু কয়েক ভাবে নিরাপত্তা বাহিনীরা তল্লাশি করে তারপর কিন্তু সেখানে মক্কা মদিনা হচ্ছে। যেখানে ধর্মীয় অনুভূতি এত, সেখানেও যদি এত তল্লাশি হয়, তাহলে মেট্রো রেলে এরকম করে কয়েকবার কিন্তু এরকম শান্তির জায়গায় একজন লোকে অশান্তি, এমনকি মেট্রো এই যে সংবাদটা আপনি নজরে আসে না, এটা আমাদের শিল্পী রুনা লায়লা, তিনি বন্যার্থদের জন্য গান গাইলেন। হ্যাঁ, বন্যা ফান্ড রাইজিং এর জন্য তিনি গতকালকে, ওনার তো অনেক বয়স হয়ে গেছে, তিনি গান গেয়ে আমাদের বন্যার্থদের জন্য ফান্ডের ব্যবস্থা করেন। আসলে মানুষের জন্য শিল্পীরাও এগিয়ে আসে, বন্যার্থদের জন্য, দুর্ভিক্ষ ইত্যাদির কারণে কিন্তু ওরা নেমে আসে। তার জন্য রোনাল্ডো একটা উদাহরণ, ওনার প্রতিভা দিয়েও আমাদের দুস্থ মানুষের কল্যাণে যে এগিয়ে আসছেন, এটার জন্য আমরা ওয়েলকাম জানাই। সময় এবং সুস্বাস্থ্য কামনা করি। বন্যার সময়, খরার সময় ইত্যাদিতে গণসঙ্গীত গেয়ে তাদের ভিক্ষা করে তাদের পাশে শিল্পীরা দাঁড়ায়। রোনাল্ডো একজন প্রতিষ্ঠা শিল্পী, একটি ভালো কাজ করেছেন। তার এই সঙ্গীতের চাইতেও এইটা জনগণের কাছে বেশি মনে রাখার মতো একটা জিনিস। এই ব্যাপারে কিছু বলবেন? পাহাড় চক্র
দেখেন এই যে খাগড়াছড়ি, এটা শুনে আল্লাহ সৃষ্টিকর্তার একটা মানে অপার মহিমা, এই যে তিনি যেভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, কোন জায়গায় পাহাড়, কোথাও নদী, উঁচু, খাল, কোথাও নিচু, বিল, কোথাও সমতল। এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সেটাই। জন্য। কিন্তু আজকে এই দস্যুরা যেভাবে এই আমার পাহাড় কাটছে, অনেক জায়গায় কি করে মানে অনেক কিছু ধ্বংস করছেন, প্রকৃতিকে ধ্বংস করছেন, এটা অবশ্যই থামাতে হবে। এটার কোনো কোনো এক্সকিউজ নাই, এটাকে থামিয়ে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ওই নিতে হবে। এলাকারই লোক তো এটা করছে। হ্যাঁ। ওই যে নিজের পায়ে নিজে কুড়াল মারা একটা কুড়াল কথা মারা। আছে না, এক সময় প্রবাদ বাক্য হুম। আছে। এটা ভাঙলে তো চিটাগংয়েরই ক্ষতি হবে, খাগড়াছড়িরই ক্ষতি হবে, সেটাই। সেই মানুষগুলোরও তো ক্ষতিগ্রস্ত হবে। বুলফুল কিছু লোক আছে যারা মনে করে ওই নিজের সম্পদ আর নিজের উদুর পিন্ডি ছাড়া অন্য কিছু বুঝে না, এরা এগুলা করে অতি লোভী লোক। আমরা শেষ করি যাচ্ছি, সরকারকে উদ্যোগ নিতে হবে এটা। অন্য পত্রিকা। হ্যাঁ, প্রিয় সেটাই। দর্শক, হুম। আসলে এই পাহাড় খেকু, জমি খেকু, নদী খেকু, এরকম হুম। কিছু সমাজের মানুষ কিছু আছে, তারা থেকে সাবধানতার জন্য এই খবরগুলো প্রকাশিত হয়। হুম। এই খবরগুলো প্রকাশিত পর অন্তত পক্ষে এই চক্রগুলো থেমে যাবে বা স্তম্ভিত হবে, সেটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক, দুটি পত্রিকা আমি আগে বলেছি। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথম খবরটি যেহেতু বড় করে লেখা, আমি পড়ে শোনাচ্ছি যেটা আলোচনা করেছেন আপনি। জল্পনা কল্পনার অবসান, অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। অন্য খবর, নারীর অর্থায়ন ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত, বাণিজ্য মন্ত্রী। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল পদত্যাগের পরও যেসব সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি, এটা হচ্ছে সাংবিধানিক সিস্টেমে এটা হবে। জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, জামাতে আমির, রাজনৈতিক বক্তব্য। ফিরতি রথযাত্রা উৎসব সম্পন্ন, সিলেটে কালকে বিকেলের দৃশ্য, বিকেলের মাগরিবের আগ পর্যন্ত মানে একটা বিশাল একটা হিন্দুদের যে একটা হিন্দু, মণিপুরি, ইসকন সব মিলেই এই ধর্ম আমরা কিন্তু ইতিপূর্বে এত বড় ইয়া দেখিনি, এবার খুব আড়ম্বরপূর্ণ ভাবে রথযাত্রা উদযাপিত হয়েছে। আরো খবর, 90 দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি হচ্ছে রাষ্ট্রপতির যে শূন্য পদ এই ব্যাপারে। যে রোগে মাঝে মাঝে অচেতন হয়ে যান শাহাবুদ্দিন সাহেবের যে রোগের কারণ দেখানো হয়েছে তারই একটি খবর এখানে পরিবেশন হয়েছে। প্রধান অতিথি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সরকারি আলিয়া মাঠে 11 দলীয় বিভাগীয় সমাবেশ, গণভোট রায়ের বাস্তবায়নের উদ্দেশ্যে এই সভা। এই ছিল প্রথম পৃষ্ঠা, অনেক খবর। শেষ পৃষ্ঠাটুকু পড়ে আবার অতিথির কাছে আমরা খবর বিশ্লেষণে আসবো। কোম্পানিগঞ্জের একটি মর্মান্তিক খবর, দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দিয়ে পালাবার চেষ্টা, জিপ গাড়ির চাকার পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর। জকিগঞ্জে গ্যাস ফিল্ডের অচলাবস্থার অবসান, ক্ষতিপূরণের চেক 20 দিন ও অধিগ্রহণের অর্থ 6 মাসে পরিশোধের আশ্বাস। এই আশ্বাস থেকে যেন আশ্বাসে না থাকে। তরুণ প্রজন্মকে মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে, মৌলানা হাবিবুর রহমান সিলেট তানজিম ইন্টারন্যাশনাল তাফহিজ স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। দুর্ঘটনার স্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুল ছাত্র, তারই ছেলে। জাতীয় পত্রিকা। বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যকর উপায়, এমপি নুরুল ইসলাম। আসলে বৃক্ষরোপণের বিকল্প নাই, এটা বর্তমান সরকারও বিশাল একটা দায়িত্ব নিয়ে কাজটি শুরু করেছে। জকিগঞ্জের শিক্ষকের বসতঘর ভস্মীভূত, 2টি শিক্ষকের আগুন লেগে 2টি বসতঘর একবার ভস্মীভূত হয়ে গেছে। জগন্নাথপুরে আটক 8 ঘর বিটিল্লামা সড়কটি আরসিসি ঢালাইয়ের দাবি। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রী রথযাত্রা অনুষ্ঠানে ওনার বক্তব্য। নবীগঞ্জে জুয়ার আসরে অভিযানে 30,000 টাকা জরিমানা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ ছাড়ার পর বঙ্গভবনের সামনে উৎসুক জনতার ভিড়। এই সব খবর মিলেই সিলেটের ডাক বিভিন্নমুখী খবর আজকে তারা ছাপিয়েছে। প্রথম খবরটা জাতীয় পত্রিকায় আমরা পড়েছি। আজকে বাণিজ্য মন্ত্রীর একটি খবর, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত, যেটা ধারাবাহিক কর্মসূচি নারীদেরকে বিভিন্ন ব্যাংক ঋণ বা বিভিন্ন ধরনের ট্রেনিং, অন্যান্য ফেসিলিটিস দিয়ে তাদেরকে মানে যার দেশের মূলধারার উন্নয়নে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটা কি কোন সংগঠনের প্রোগ্রাম ছিল? সদর উপজেলা ও কার্যালয়ের আওতায় অর্থ বছরের
ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য আলাদা সরকার প্রজেক্ট রয়েছে। এইটারই কালকে উনি একটা তাদের একটা কর্মসূচি ছিল, উনি ছিলেন। এটা আমাদের বর্তমান সরকার এই জাতীয় নারীদের কল্যাণমূলক যে উদ্যোগ নিয়েছেন, ওনার বক্তব্যে এটাই প্রতিফলিত হয়েছে। আমরা সত্যিকারে বাস্তবে সিলেটের ডাকে প্রথম পাতার খবরটা প্রায় জাতীয় পত্রিকায় এসছে, এটা নিয়ে আর কোনো বিশ্লেষণের আমি প্রয়োজন মনে করি না। এই যে একটি খবর, আপনার নির্বাচনী এলাকা, আপনি যেহেতু ওই এলাকার জনপ্রতিনিধি কোন ছিলেন, এলাকায় দাঁড়িয়ে এটা কোম্পানিগঞ্জে হয়েছে, গোয়েনঘাটের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে একটা ধাক্কা দিয়ে পালাবার সময় একটা শিশুকে অন্য একটা জীব এসে একটা পিসে জায়গাতেই। এইটা আসলে অনেক জায়গায় দেখা যায়, মানুষ যখন রাস্তার ধারে ওই যে ফুটপাত না থাকলে মেইন রোডের পাশ দিয়ে যখন লোকজন হাঁটে, পিছন থেকে গাড়ি এসে করে কি ওইটা দেখা যায় না, এই জন্য অনেক লোক এইভাবে জীবনহানি ঘটছে। এটা একটা অন্যরকম ঘটনা। ওই যে গাড়ি দাঁড়ানো ছিল, একটা ছোট বাচ্চাদের তো উৎসুক থাকে, গাড়ি আছে একটা ধাক্কা দিয়েছে, পিছন থেকে আরেকটা গাড়ি আসছে, সে ডরাইয়া তখন সে দ্রুত যাচ্ছে। এই সময় গাড়ি যে কন্ট্রোল করতে পারেনি, এই যে প্রশিক্ষিত লোক না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে। কিন্তু এটা আমরা আসলে বিপদাপন্নতার মধ্য দিয়ে জীবনযাপন করছি, বিপদাপন্নতার মধ্যে আমরা সবসময় ঝুঁকির মধ্যে আছি। কেন? এই যে ওই যে টমটম গাড়ি, ওই যে ব্যাটারি চালিত গাড়ি, কি মারাত্মক ঝুঁকি। আর যে ঠুনকু গাড়ি একটু আঘাত পাইলে কিন্তু ছিটকে যায়, এর বই কন্ট্রোল করতে পারে না। দুই হলো অদক্ষ প্রশিক্ষণ চালালু ড্রাইভার নামক ব্যক্তিরা গাড়ি চালায়, যে যার মতো করে চালায়, বুঝছেন? মারা গেলে কোনো ধরনের মামলা নাই, কিচ্ছু নাই। মানে একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আমরা বসবাস করছি। আমরা মানুষ হিসাবে আমাদের মান, আমাদের মর্যাদা রয়েছে, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা চাইবো এগুলাকে যুগ উপযোগী করে আন্তর্জাতিক মডেলে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাটা জোরদার করা দরকার, এবং প্রয়োজনে উপজেলা পর্যায়ে যেখানে যেখানে ব্যাপক গাড়িগুড়ির চলমানতা রয়েছে, সেখানে এই ট্রাফিক সিস্টেমটা আরো ডেভেলপ করা শিশুর মৃত্যুর জন্য একটা উদাহরণ হয়ে থাকে। আগামীতে যারা এই রাস্তা দিয়ে যাবেন সেই জন্য পদক্ষেপ নেওয়া দরকার। আরেকটা বিষয় মিলন ভাই, দেখেন আমাদের রোড গুলো একদম মোটামুটি সবগুলো, অন্তত পক্ষে 4 লেন না হোক, আপনি রোড ডিভাইডার থাকতে হবে। রোড ডিভাইডার না থাকলে আপনি এই দিকের গাড়ি দিকে যাবে, ওই দিকের গাড়ি দিকে যাবে। রোড ডিভাইডার থাকতে হবে, মধ্যখানে ফুলের বাগান বা কিছু গাছ দিয়ে সবুজায়ন করা, এটা তেমন খরচ লাগবে। এই জিনিসটা করা উচিত। মুখোমুখি কোনো রোড অনেক সুপ্রশস্ত এখন এবং ঢালাই করা অবশ্যই। এখানে এরকম বেশি নাই পারলে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আপনি রোড ডিভাইডার করতে হবে। রোড ডিভাইডারটা দরকার। আসলে সম্প্রীতি বজায় রাখলে সমাজে তখন দেশের উন্নতি হয়, শান্তি শৃঙ্খলা থাকে। তারই একটি উদাহরণ সিলেটের যারা রাজনীতিতে আছেন, প্রশাসনে আছেন, রথযাত্রার উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর বক্তব্য। অবশ্যই আমাদের দেশ হিসাবে, দেশের নাগরিক হিসাবে, আমরা যে যে ধর্মের হই না কেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা সবাই সমান মর্যাদার অধিকারী, এবং দেশে কোনো ওই যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আমাদের বর্তমান যারা রাজনীতি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রবাসী কল্যাণ সবাই মিলে কিন্তু এটা বেশি করে তারা গুরুত্ব দিচ্ছেন। সকল উৎসব প্রোগ্রামে অংশ নিয়ে এটাকে তাদের উৎসাহ উদ্দীপনা করার সময় আমি বলেছি, সম্প্রীতি যখনই বজায় থাকে, সমাজ শান্তি থাকে, দেশের উন্নয়ন কর্মকাণ্ড তখন কিন্তু এগিয়ে চলে। শান্তির কোনো বিকল্প নাই, শান্তি আগে, সম্প্রীতি আগে, তারপরে অন্য কিছু। এই জন্য আপনার কোম্পানিগঞ্জের রাস্তা ঢালাইয়ের পাশাপাশি এখানে জগন্নাথপুরে আরসিসি ঢালাইয়ের দাবি করেছে। জগন্নাথপুরের না, এই দাবিটা খুবই যোগ্য, কারণ আমাদের সিলেট অঞ্চলটা অতিবৃষ্টি, এরপরে বন্যা, এইগুলার প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা হিসাবে এখানে এই এলাকায় ভিটামিন রাস্তা করলে বারবার এটা নষ্ট হয়ে যায়। আমরা এই জনগণের দাবির সাথে আমাদেরও দাবি, সেটা হলো পর্যায়ক্রমে সিলেটের সবগুলা রোড আরসিসি করতে হবে। আসলে এই জগন্নাথপুরের গ্রামীণ রাস্তাগুলো, বিশেষ করে আটঘরের রাস্তাটা, আমি ওই দিক দিয়ে যাওয়ার করেছি আত্মীয়তার যাওয়ার সুবাদে। আসলে এটা জনগণের দাবি, অনেক সময় পানিতে নিমজ্জিত থাকে, যার কারণে যে এটা আরসিসি ছাড়া কোনো উপায় নাই। আর আরসিসি হলে একটা জিনিস দেখেন, আরসিসির যে উপকরণ গুলা, এই সবগুলো আমাদের বাংলাদেশে আছে। বিভিন্ন ব্যক্তি, কোম্পানি, তারা একটা সরকারি মানে আর্থিক সুবিধা ভোগ করতে পারবে। আর ওই যে ভিটামিন গুলা বাইরে থেকে আনতে হয়, তাদের এই দাবি ন্যায্য দাবি, এবং এই দাবি আজকে সর্বত্র উত্থাপিত হচ্ছে। আমরা সরকারিভাবে আমরা চাইবো যে সিলেট অঞ্চলের জন্য, যেহেতু এটা বিশেষায়িত একটা অঞ্চল, এটার জন্য আমাদের সবগুলা রোড আগামীতে আরসিসি করার জন্য সরকার সিদ্ধান্ত নেবেন বলে আমি দাবি পূরণ হোক, এলাকাবাসী উপকৃত হোক, সেটাই আমরা সামনে রইল। রহিম ভাই, আমরা আরেকটি পত্রিকা আমাদের এখনো বাকি আছে পড়া, দৈনিক কাজের বাজার। আমাদের সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। কাজের বাজারেও রাষ্ট্রপতির খবরটি এসছে, এটা আমরা যেহেতু দুটি পত্রিকা পড়েছি।
আহ এটাও পড়া আছে। আজকে ওই যে 11 দলের যে সমাবেশটা আলিয়া মাদ্রাসা মাঠে হচ্ছে, যে এখানে ওই খবরটি পড়ার চেষ্টা করি। প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান এমপি, এখানে সভাপতি হিসেবে থাকছেন লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওই যে অলি সাহেব, কর্নেল অলি কর্নেল অলি। তো এই ব্যাপারে হচ্ছে গণদাবি সরি 11 দলের যে সমাবেশ, 11 দলে তারা যে মানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের যে গণভোটের দাবিটা, গণভোটের যে বাস্তবায়নের জন্য রায় বা তাদের যে জুলাই সনদ, এগুলা বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টির লক্ষ্যে এই ধারাবাহিক কর্মসূচি আজকে আমি দেখে আসলাম। আলিয়া মাদ্রাসাটা মাঠ অনেকটা সাজ রব। আমরা চাইবো তারা যে দাবি জানাচ্ছেন, যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দেশ, এটা মানে একটা সরকার গঠন হয়েছে, এটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে যাতে কোনো ধরনের আন্দোলন, বিস্ফোরণ বা সহিংসতার দিকে না গিয়ে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যাতে আগামী 8টা বছর সরকারও এই ব্যাপারে কিন্তু ইয়ে না, যে গণভোটের দাবি মানবো না এই ধরনের সরকার পর্যায়ক্রমে যাবে, এটা সরকারের একটা সিস্টেমে সরকার যাবে, আর বিরোধী দলেরা থাকবে, তাদের দাবি আদায়ের লক্ষ্যে দ্রুত সেটা চাইবে। এটাই তো রাজনীতির একটা খেলা। এইটাই আমার চাচ্ছি যে অন্ততপক্ষে নির্বাচিত সরকার 5 বছর যাতে দেশ চালায়, তারাও যখন সরকারের একটা বিরোধী দলীয় অংশ, এটা একসাথে মিলেমিশে। ওই খবরে আরেকটা অংশ এখানে চালিয়া মাঠের বিভাগীয় জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচল অবস্থা নিরসন, তাদেরকে একটা স্বস্তির সংবাদ যে অচল অবস্থা নিরসন হয়েছে। ফের ফুসে উঠেছে সিলেটের নদ নদীর পানি, পাহাড়ি ঢলে বিপদ সীমার উপরে প্রবাহিত কুশিয়ারার পানি। এটা তো পাহাড়ি, এই বর্ষাকালে মানে কি বলবো যে বন্যা আসবে, বন্যা হবে, তো তুলনামূলক বলে আল্লাহ কাছে আমরা শুকরিয়া জানাই, এই বছরের 22-এর মতো বা 24-এর মতো ভয়াবহ বন্যা হয় নাই, সহনীয় পর্যায়ে আছে। এবং আমাদের যে জলজ প্রাণীর জন্য, কীট পতঙ্গ, জলজ প্রাণী, মৎস্য সম্পদ, এইগুলোর জন্য একটা সহনীয় পর্যায়ের বন্যার প্রয়োজন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আসামে ভয়াবহ বন্যা নিহত বেড়ে 47, ওরাও কিন্তু উজানি পানি আসছে আমাদের দেশে, কিন্তু ওখানেই তো বন্যায় 47 জন মারা গেছে। তাইলে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা এখনো হয় নাই, আশা করি ইনশাল্লাহ হবে না। ধন্যবাদ, সুন্দর আশা ব্যক্ত করেছেন আপনি। কাজীর বাজার পত্রিকার শেষ পৃষ্ঠায় কিছু খবর। দৈনিক কাজীর বাজারের সংবাদ প্রকাশের পর কাপনা নদীতে আধুনিক ও টেকসই সেতু নির্মাণের নির্দেশ মন্ত্রী আরিফুল হকের। গোয়েনঘাট প্রতিনিধি। আচ্ছা, বিষয়টা হলো কি, গতকালকে মন্ত্রী মহোদয় এখানে আমাদের যে কাপনা নদী, যেটা হাফগ্রাম সেতু, ওইটা এমপি দিলদার সেলিম সাহেব থাকাকালে ওই পাশে মানিকগঞ্জ ব্রিজ হওয়ার কারণে একটা বড় ব্রিজ হয়েছে। জনগণের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময় মানে এমডিডি ডিপার্টমেন্ট অপারক এবং মন্ত্রীর জনগণের দাবির রক্ষার্থে একটা ফুট ব্রিজ হয়েছে বিশাল নদীর উপর। এখন যে দেখা যায় 2টা গাড়ি একসাথে যেতে পারে না, তো একদম চিকন, হয়তো 20 বছর আগে হয়েছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে এই ব্রিজটা অবশ্যই বড় হওয়া উচিত ছিল। এখন আমরা মানে জনগণের দাবি এবং মন্ত্রী মহোদয় বলেও আসছেন যে এই ব্রিজকে বহাল রেখে তার পাশে একটা দৃষ্টিনন্দন যানবাহন চলাচল উপযোগী একটা সেতু করার জন্য গতকালকে উনি মানে নির্দেশ দিয়ে আছেন, আইনি মানে অফিসিয়াল ব্যবস্থা। আসলে আমরা বলি না সংবাদপত্র সমাজের দর্পণ, আসলে কাজীর বাজার পত্রিকায় খবরটি প্রকাশিত পরেই কিন্তু এই কাজীর বাজারে এসেছে, বিভিন্ন মিডিয়াতে আসছে, তাদেরকে আমরা অভিনন্দন। এইগুলা সংবাদ তুলে ধরা সংবাদপত্রের অন্যতম। আরো খবর, আল আসা মসজিদে ঢুকে হাজার হাজার ইসরায়েলি টান, এটা মিডিয়াতেও দেখানো হয়েছে, দেখছি। এটা দুঃখজনক, এটা আমরা চাই না। আর এই যে বৃক্ষরোপণ নিয়ে আমরা আলোচনা করি, এটাকে জনগুরুত্বপূর্ণ এবং জনগণকে সচেতন করার জন্য আমরা চাইবো সরকার একটা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিয়েছেন 5 বছরে 25 কোটি বৃক্ষ চারা রোপণ করবেন। এরই আলোকে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ চলমান রয়েছে। আমরা ব্যক্তি পর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো, আপনার গাছ আপনি রোপণ করেন, এবং অনুরোধ জানাই যে আপনি ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা, ফলজকে গুরুত্ব দেন, বনজ এবং ঔষধি গাছের চারা। আর ঔষধি যেমন ধরেন নিমের গাছ থাকলে, একটা বাড়িতে যদি নিমের গাছ থাকে, মনে করে একটা ডাক্তার আছে, এই বাতাস থেকেও অনেক রোগ
এই বাড়ি থেকে চলে যায়। এই জন্য নিমের গাছকে গুরুত্ব দিই। আমরা শেষ করতে চাই। শেষ করার আগে যেহেতু সংবাদপত্র নিয়ে আমাদের আজকে প্রতিদিনের অনুষ্ঠান, এটা জগন্নাথপুরের সাংবাদিক ফোরামের কমিটি গঠন, জগন্নাথপুর প্রতিনিধি রাখে। প্রত্যেকটি জায়গায় এখন কিন্তু মফস্বলের মফস্বল সাংবাদিক ফোরাম, প্রেস ক্লাব ইত্যাদি গড়ে উঠছে। সাংবাদিক ফোরাম হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা চাইবো যে সরকার যে উদ্যোগ নিয়েছে সাংবাদিক নিবন্ধন, তারা আইন ইয়েকে রেখে তারা এটা একটা মহান পেশা, পেশার নীতি নৈতিকতা বহাল রেখে সবাইকে সাংবাদিক হিসাবে কাজ করার জন্য। আসলে এগুলো হলে লাভ কি? জনগণেরই খবর বলুন। এই যে জগন্নাথপুরের একটি রাস্তার খবরটা তুলে আনলো সাংবাদিক যদি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এলাকার উন্নতি হয়। এই ফোরামের অগ্রযাত্রা হোক, আমরা দোয়া করি। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর কি এক মিনিটে কিছু বলার কি? আজকে তো অনেক কিছু বলা হলো, সময় আমাদের কম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা চাইবো যে নদ-নদীর পানি বাড়ছে, একটু সাবধানতার কথা যদি সাবধানের কথাটা হলো, আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তারা সাবধানে রাখবেন। অনেকের বাড়ির পাশে নদী আছে, পুকুর আছে, সবাইকে বাচ্চা কাচ্চা সাবধানতার সাথে চলতে হবে। এবং বিশেষ করে একটা বিষয় বলতে হবে, শহরে অনেক ছেলে মেয়েরা এখনো সাঁতার শিখে নাই, সাঁতারকে গুরুত্ব দেওয়া হয় না। আমি সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে সাঁতার না জানলে হবে না। সবাইকে জানাবো আমরা যে আপনারা সাঁতার শিখেন। সিলেট শহরে সাঁতার শেখানোর অনেক প্রতিষ্ঠানও রয়েছে, ওই যে আমাদের আছে, অনেকগুলো রয়েছে। সবাই মা বাবা পিতা মাতাদেরকে অনুরোধ জানাবো, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা সবাই অনেক ধন্যবাদ। আসলে বন্যার পানি বাড়ছে, সাঁতারটা অত্যন্ত প্রয়োজনীয়। বন্যার পানি ছাড়াও সাঁতার কাটা শেখা, সাঁতার একটি উৎকৃষ্ট ব্যায়াম। প্রিয় দর্শক, আজকের বেশ মানে প্রতিটি পত্রিকায় আসছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন এই খবরটা, আর বন্যার খবর, এই নিয়েই আজকে প্রতিটি পত্রিকায়। আমরা চাইবো নতুন রাষ্ট্রপতি অতি দ্রুততার সাথে প্রক্রিয়া সম্পাদন করে একজন রাষ্ট্রপতি। আজকের অনুষ্ঠান আমরা করছি না। প্রিয় দর্শক, আগামী কালকে আবারও নতুন 3টি পত্রিকা, নতুন অতিথি নিয়ে যথাসময়ে আমরা হাজির হবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকুন। আবারও দেখা হবে কালকে এই সময়। আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ, অতিথিকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে দর্শক বিন্দুকে অসংখ্য ধন্যবাদ।